বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স অর্থাৎ শিল্প অর্থনীতি। এই শিল্প অর্থনীতির আজকে নবম লেকচার নাম্বার 9। আজকে ক্লাসটা নিচ্ছি, সেটা হচ্ছে 9 এপ্রিল 2025। 9 এপ্রিল 2025 সালে কি করছি, লেকচার দিচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। ভার্টিক্যাল ইন্টিগ্রেশন মানে লম্বিক সমাহার বা লম্বিক একীভবন, যেটাকে ইংরেজিতে বলে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। শুধু মূল্য সংযোজন বৃদ্ধি করে না, বরং প্রতিযোগিতামূলক বাজারে দিয়েছি, প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের অবস্থা সংহত করে। আজকের প্রশ্নের কয়টি অংশ আছে? আজকের প্রশ্নের 2টি অংশ আছে। একটা অংশ হচ্ছে যে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন ফার্মের মূল্য সংযোজন এটা বৃদ্ধি করে, আর 2 নম্বর অংশটা হচ্ছে এটি প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যে অবস্থা, এই অবস্থাটা কি করে সংহত করে। প্রিয় শিক্ষার্থীরা, আসল বিষয়টা আমরা কি করি, আমরা আলোচনা করি। আমি আলোচনার সুবিধার জন্য একটা পোশাক শিল্পের যে উৎপাদনের যে বিভিন্ন স্টেজ রয়েছে সেটা আমি কি করছি, তুলে ধরেছি। মনে করো একটি সুতা কোম্পানি, সে 10 কোটি টাকার সুতা উৎপাদন করে। এই 10 কোটি টাকার সুতাটা টেক্সটাইল মিলে চলে যায়। টেক্সটাইল মিল 15 কোটি টাকার কাপড় উৎপাদন করে ওই 10 কোটি টাকার সুতা হতে। এই 15 কোটি টাকার কাপড় তৈরি পোশাক শিল্পে চলে যায়। তারা এই 15 কোটি টাকার কাপড় কেটে ডিজাইন করে, সেলাই করে, বোতাম লাগিয়ে তারা 22 কোটি টাকার পোশাক উৎপাদন করে। এই 22 কোটি টাকার পোশাক যে আমাদের ভোক্তাদের নিকট পৌঁছানোর জন্য এটা বাইং হাউসের কাছে চলে যায়, অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরি এই কাপড়টা পৌঁছে দেয় কার কাছে? বাইং হাউসের কাছে। এরা এই যে পোশাকের বাজার সৃষ্টি করে, বিভিন্ন বিজ্ঞাপন দেয়, এজেন্ট নিয়োগ করে, পণ্য কি করে বিক্রয় করে। এরা 22 কোটি টাকার যে পোশাক, বাইং হাউস তৈরি পোশাক থেকে 22 কোটি টাকার যেটা ক্রয় করে নিয়েছিল, তারা ক্রেতাদের কাছে এটা পৌঁছায় 25 কোটি টাকার বিনিময়ে। এই হচ্ছে একটা সার্বিক চিত্র। এখন আসেন যে আমি যদি তৈরি পোশাকটাকে যদি বেস ধরি, অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিকে যদি বেস ধরি, যে 22 কোটি টাকার পোশাক যে কি করেছে, উৎপাদন করেছে, তারটাকে যদি আমি বেস ধরি, তাহলে এই পোশাক শিল্প মূল্য সংযোজন করেছে কত? লক্ষ্য করো, 22 কোটি টাকার পোশাক উৎপাদন করতে গিয়ে পোশাক শিল্পকে টেক্সটাইল মিল হতে, মানে কাপড়ের মিল হতে 15 কোটি টাকার কাপড় ক্রয় করতে হয়েছে। এই 15 কোটি টাকার কাপড়কে তারা তাদের শ্রম, তাদের মূলধন দিয়ে, তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে, তাদের পরিশ্রম দিয়ে কাপড় কেটে ডিজাইন করে, সেলাই করে তারা 22 কোটি টাকার পোশাক উৎপাদন করেছে। ফলে তারা মূল্য সংযোজন করেছে 22 বিয়োগ 15 সমান কত? 7 কোটি টাকা। এই যে 7 কোটি টাকা মূল্য সংযোজন করেছে তৈরি পোশাক। তাহলে তৈরি পোশাক শিল্পের সাথে যারা জড়িত, মালিক, শ্রমিক এবং ব্যবস্থাপনার সাথে যারা সম্পর্কিত পরিচালকরা, তাদের সবার আয় যদি আমরা যোগ করি,
এটা হবে 7 কোটি টাকার সমান, কারণ তারা অর্থনীতিতে মূল্য সংযোজন করেছে। যে খাত যত কোটি টাকা মূল্য সংযোজন করবে ওই খাতের সাথে সম্পৃক্ত বিভিন্ন শ্রেণীগুলো আয় ওই মূল্য সংযোজনের সমান হবে। তা আমাদের পোশাক শিল্প মূল্য সংযোজন করেছে 7 কোটি টাকা। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বলতে আমরা কি বুঝি? লম্বিক সমাহার। সেটা হচ্ছে একটা শিল্প তার পণ্য উৎপাদনের জন্য সে কাঁচামাল অন্যান্য ফার্ম হতে কি করে? সে গ্রহণ করে। এই কাঁচামালটা যদি সে অন্যান্য ফার্ম হতে গ্রহণ না করে যদি সে নিজেই যদি কি করে উৎপাদন করে, তাহলে এটাকে বলে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। এবং এটাকে পশ্চাৎমুখী ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বলে। কেন পশ্চাৎমুখী? যে আমি পোশাক উৎপাদন করার জন্য আমার পিছনে কি দরকার? কাপড় দরকার বা সুতা দরকার। এই যে পিছনের দিকে শিল্পগুলো যদি সে যদি নিজে যদি তৈরি করে, নিজের ব্যবস্থাপনায় যদি কি করে এটা থাকে, তাহলে এটাকে বলা হয় লম্বিক কি বা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, পশ্চাৎমুখী। এক্ষেত্রে এই পোশাক শিল্পটা অলরেডি যারা কি করে কাপড় উৎপাদন করে অথবা মনে করো যে সুতা উৎপাদন করে, যে ফার্মগুলো করে, সে তাদের সাথে কি হলো একই ব্যবস্থাপনায়, নিজস্ব ব্যবস্থাপনায় তাদের সাথে একীভূত হলো। অথবা সে নতুন করে ওই কাপড় মিল বা সুতা মিল সে তৈরি করতে পারে, অথবা পুরাতন মিলের সাথে সে কি করতে পারে? একীভূত হতে পারে। এটাকে বলে পশ্চাৎমুখী ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। আর একটা হচ্ছে সম্মুখবর্তী ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। সেটা পোশাক শিল্প তার সামনের দিকে যদি যায়, পিছনের দিকে গেলে পশ্চাৎমুখী, পিছনের দিকে গেলে কি বলেছি? পশ্চাৎমুখী। আর সামনের দিকে গেলে কি হবে? ঊর্ধ্বমুখী ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, সম্মুখবর্তী। সেটা কি? যে পোশাক শিল্প সে তো পোশাক উৎপাদন করে, পোশাক তো বাজারে বিক্রয় করতে হবে। বাজারে বিক্রয় করার জন্য এই পোশাকগুলো বাজারে চাহিদা সৃষ্টি করতে হবে, ক্রেতাদের কাছে পৌঁছাতে হবে। এই ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে, তারপর বিজ্ঞাপনের ব্যাপার আছে, অনেক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? এই কাজটা যারা করে তাদেরকে আমরা বাইং হাউস বলি। এই বাইং হাউস পোশাক শিল্প হতে 22 কোটি টাকার পোশাক কি করলো? ক্রয় করলো। ক্রয় করে তারা কি করলো? এটা বাজারে বিক্রয় করলো, মানে আমাদের ক্রেতাদের কাছে পৌঁছিয়ে দিল, ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দিল, ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দিল 25 কোটি টাকা দিয়ে। এক্ষেত্রে তারা মূল্য সংযোজন করেছে কত? 3 কোটি টাকা। তাহলে আপনারা পশ্চাৎমুখী ভার্টিক্যাল ইন্টিগ্রেশন এবং সম্মুখবর্তী ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বুঝতে পেরেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, এটা পশ্চাৎমুখী হতে পারে, এটা ঊর্ধ্বমুখীও কি হতে পারে। এখন পোশাক শিল্প সে কি করলো? যে পশ্চাৎমুখী ইন্টিগ্রেশন করলো। মনে করে কাপড় সে নিজে উৎপাদন করলো। কাপড় সে কি করলো? সে নিজেই সে কি করলো? কাপড় উৎপাদন করলো। সে যদি নিজেই যদি কি করে কাপড় যদি কি করে উৎপাদন করে, ঠিক আছে? অর্থাৎ একটা গার্মেন্টস ফ্যাক্টরির তার নিজস্ব টেক্সটাইল মিল আছে। এই টেক্সটাইল মিল থেকে সে তার নিজের কাপড়টা নিজে কি করে তৈরি করে নেয়। অর্থাৎ অন্য ফার্ম বা কোম্পানি হতে তাকে কাপড় কি কিনতে হয় না, ঠিক আছে? অন্য ফার্ম থেকে তাকে কাপড় কিনতে হয় না। সে নিজেই তার ইন্টারমিডিয়েট গুডস যেটা সে নিজেই উৎপাদন করে থাকে। অর্থাৎ সে 15 কোটি টাকার কাপড় উৎপাদন করলো। তাহলে এখন একটু লক্ষ্য করো যে এই কাপড় উৎপাদন করার জন্য সে 10 কোটি টাকার সুতা কি করেছে? ক্রয় করেছে। ক্রয় করে সে 15 কোটি টাকার কাপড় উৎপাদন করেছে। অর্থাৎ সে মূল্য সংযোজন করেছে কত? সে মূল্য সংযোজন করেছে 15 বিয়োগ 10 সমান কত? 5 কোটি টাকা সে মূল্য সংযোজন করেছে। এখন আমার পোশাক শিল্পটা যদি ওই পিছনের দিকে যদি জাস্ট একটা মাধ্যমিক দ্রব্য যদি উৎপাদন করে, ঠিক আছে, মানে কাপড় উৎপাদন করে, তাহলে তার মূল্য সংযোজন হচ্ছে 7 আর 5 কত? 12 কোটি টাকা। অর্থাৎ এই শিল্পের সাথে যারা মালিক, যারা শ্রমিক, যারা কর্মচারী, সবার আয় এখন 12 কোটি টাকার কি হবে? সমান হবে। আর যদি সে যদি শুধু পোশাক উৎপাদন করতো তাহলে মূল্য সংযোজন ছিল কত? 7 কোটি টাকা।
তাহলে কাপড় যদি সে নিজে উৎপাদন করে আরো মূল্য সংযোজন 5 কোটি। যদি সুতা উৎপাদন করতো মূল্য সংযোজনের পরিমাণ আরো বাড়তো। সেটা কত হতো? তখন আমাদেরকে দেখতে হবে 10 কোটি টাকা সুতা উৎপাদন করার জন্য সে কত কোটি টাকার তুলা কিনছে। সে যদি 8 কোটি টাকার তুলা যদি কিনতো, 10 কোটি টাকার সুতার থেকে 8 কোটি টাকার তুলা বাদ দিলে মূল্য সংযোজন হতো কত? 2 কোটি টাকা। এখানে আরো 2 কোটি প্লাস হতো। আমরা ধরে নিচ্ছি যে তৈরি পোশাক শিল্পটা তার পশ্চাৎমুখী যে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন সেটা ওই টেক্সটাইল মিল পর্যন্ত সে সীমাবদ্ধ সে রাখলো। তাহলে এতটুকু সীমাবদ্ধ রাখলে তার মূল্য সংযোজন হবে কত? 7 আর 5 12 কোটি টাকা। এখন আসেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব যদি পশ্চাৎমুখী ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের পাশাপাশি ঊর্ধ্বমুখী ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করে তাহলে অবস্থাটা কি হবে? মনে করো এই পোশাক শিল্পটা তার পোশাক বিক্রয় করার জন্য সে বিভিন্ন বাইং হাউজের সাথে চুক্তি না করে সে নিজেই একটা বাইং হাউস কি করলো? তৈরি করলো। অথবা বাইং হাউস যেগুলো আছে এর সাথে একটা ভালো বাইং হাউস, পুরাতন বাইং হাউস, তার সাথে সে একীভূত হয়ে গেল। অর্থাৎ নিজে একটা তৈরি করে একীভূত হলো, অর্থাৎ পুরাতনটার সাথে সে কি হলো? একীভূত হলো। তখন কি হবে? এই পোশাক শিল্পের নিজস্ব কাপড় শিল্প আছে, টেক্সটাইল মিল, তার নিজস্ব বাইং হাউস আছে। এখন 22 কোটি টাকার পোশাক সে 25 কোটি টাকা 22 কোটি টাকার পোশাক বাইং হাউস কি করবে? নেবে এবং বাজারে বিক্রি করবে কত কোটি টাকা? 25 কোটি টাকা দিয়ে। মনে রাখবেন যে সবাই কিন্তু একই শিল্পের আন্ডারে, কিন্তু বিভিন্ন খাতের হিসাবটা কি আলাদা থাকবে। কারণ পোশাক শিল্প সে 22 কোটি টাকার পোশাক উৎপাদন করে তার বাইং হাউজের কাছে সে 22 কোটি টাকা দিয়ে সাপ্লাই দেবে, আর বাইং হাউস সেটা আমাদের কাছে পৌঁছে দিল এবং এক্ষেত্রে 25 কোটি টাকা দিয়ে বিক্রি করলো। এক্ষেত্রে বাইং হাউস মূল্য সংযোজন করলো 25 কোটি বিয়োগ 22 কোটি সমান কত? 3 কোটি টাকা। তাহলে টোটাল মূল্য সংযোজন হলো কত? 7 5 12 আর 3 কত? 15 কোটি টাকা। তাহলে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে তোমার ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে একটা শিল্প মূল্য সংযোজনের পরিমাণটা বৃদ্ধি পায়। ডেফিনেটলি এটা প্রমাণিত হলো। ভার্টিক্যাল ইন্টিগ্রেশন শুধু মূল্য সংযোজন বৃদ্ধি করে না, অর্থাৎ মূল্য সংযোজন বৃদ্ধি করে, এটা আমরা প্রমাণ করেছি। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা একটু পরে প্রমাণ করব। তো মূল্য সংযোজন সে কি করে থাকে? বৃদ্ধি করে থাকে। যদি আমি একটি পোশাক শিল্প গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, আমি চিন্তা করলাম যে আমার এত ক্যাপিটাল নাই, আমার পক্ষে টেক্সটাইল মিল করা সম্ভব না, আমার পক্ষে বাইং হাউজে কি নিয়ন্ত্রণ করা সম্ভব না, আমি শুধু কি করব? পোশাক উৎপাদন করব। তাহলে কিন্তু আমি অর্থনীতিতে মূল্য সংযোজন করতাম কত? 7 কোটি টাকা, মাত্র 7 কোটি টাকা। কিন্তু আমি যদি পিছনের দিকে এবং সামনের দিকে যদি আমার র মেটেরিয়ালস, ইন্টারমিডিয়েট গুডস, এগুলার মানে মাধ্যমিক দ্রব্য পণ্য উৎপাদনের জন্য, পোশাক উৎপাদনের জন্য, এগুলোর জন্য যদি আমি পশ্চাৎমুখী যদি ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করি এবং পণ্য বিক্রয়ের জন্য যদি আমি বাইং হাউস নিজস্ব যদি কি করি? তৈরি করি, অর্থাৎ সমবর্তী যদি ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করি, তাহলে আমার মূল্য সংযোজনের পরিমাণ হচ্ছে 15 কোটি টাকা। এবং যত ভার্টিক্যাল ইন্টিগ্রেশনটা বাড়বে তত মূল্য সংযোজনের পরিমাণটা বাড়বে। এখন আসেন আমরা দ্বিতীয় প্রশ্ন। এটা মূল্য সংযোজন বৃদ্ধি করে প্রমাণিত হলো। এখন আমাদের বক্তব্য হচ্ছে এটা শুধু মূল্য সংযোজন বৃদ্ধি করে না। আমাদের কথা হচ্ছে এটা শুধু মূল্য সংযোজন বৃদ্ধি করে না, পাশাপাশি কি করে? যে প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের অবস্থানটা সংহত করে, ফার্মের অবস্থানটা শক্তিশালী করে প্রতিযোগিতামূলক বাজারে। একটা প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের অবস্থানটা কখন শক্তিশালী হয়? মনে রাখবেন, একটা প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্ম যত বেশি বাজারটাকে ডমিনেট করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, তত বেশি তার কি হবে? যে তার বাজারের উপর তার ক্ষমতা কি হবে? বাড়বে। অর্থাৎ বাজারে তার অবস্থাটা কি হবে? শক্তিশালী হবে। এটা ডিপেন্ড করে যদি ওই শিল্প কম পণ্যে যদি পণ্য যদি কি কম মূল্যে যদি কম খরচে যদি কি করতে পারে? পণ্য উৎপাদন করতে পারে। কারণ কম খরচে যদি সে পণ্য উৎপাদন করতে পারে, এই পণ্যটা সে বাজারে কম মূল্যে সাপ্লাই দিতে পারবে। আর কম মূল্যে যদি সাপ্লাই দিতে পারে তাহলে ক্রেতারা তার পণ্য বেশি ক্রয় করবে, ফার্মের আকার আয়তন বৃদ্ধি পাবে। আর আকার আয়তন বৃদ্ধি পেয়ে ফার্ম যদি একটা বড় ফার্মে যদি পরিণত হয় তাহলে অন্যান্য ফার্মগুলো তাকে সমীহ করবে, অর্থাৎ বাজারে ফার্মের অবস্থাটা কি হবে? সংহত হবে।
এই বিষয়টা একটু আমি আলোচনা করছি। প্রথমে যে বিষয়টা হচ্ছে, যখনই আমরা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করব তখন একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়। কি বলেছি স্যার? বলেছি একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়। ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে একক প্রতি উৎপাদন ব্যয়টা কি হয়? হ্রাস পায়। কেন হ্রাস পায়? একেবারে ইজি ব্যাপার। কারণ আমরা যদি ভার্টিক্যাল ইন্টিগ্রেশন যদি কি করতাম না করতাম, তাহলে হয়তো র মেটেরিয়ালস মানে কাঁচামাল, এই যে কাপড় বলেন, ঠিক আছে, অথবা সুতা বলেন, হ্যাঁ, সেগুলো আমরা কি করতাম? অন্য ফার্ম থেকে ক্রয় করে নিতাম। এক্ষেত্রে কিন্তু অনেক ধরনের অনিশ্চয়তা কি থাকে, বিদ্যমান থাকে। কখনো কখনো যে ইন্টারমিডিয়েট গুডস মানে মাধ্যমিক পণ্য যেটা র মেটেরিয়ালস, এগুলার সাপ্লাইয়ের ঘাটতি থাকার কারণে আমাকে উচ্চ মূল্যে কি করতে হবে? এগুলা ক্রয় করতে হবে। বা হঠাৎ আবার বিদেশ থেকে ডিমান্ড বেশি এসেছে, তো সেটা চাহিদা পূরণের জন্য আমার যখন র মেটেরিয়ালসের প্রয়োজন, সেক্ষেত্রে যারা এটা সাপ্লাই দেয় তারা আমার দুর্বলতা বুঝে এটার মূল্য কি করতে পারে? বেশি রাখতে পারে। কিন্তু আমি যদি নিজেই যদি ইন্টারমিডিয়েট গুডস মানে র মেটেরিয়ালস যদি উৎপাদন করি, তাহলে আমার এই ঝুঁকিটা কি থাকে না। এগুলো একটা নির্দিষ্ট মূল্য পাই এবং সেক্ষেত্রে আমি কম মূল্যে এটা আমি পেতে পারি। কারণ আমার মূল্য তো আমি নিজের কাছে বেশি রাখবো না, সর্বোচ্চ কম মূল্যে আমি রাখবো। এই যার ফলে হয়েছে কি যে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করলে আমরা সব সময় ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করলে আমাদের পণ্যের প্রোডাকশন কস্ট কমে যায়। কথাটা নোট করে রাখো, পণ্যের প্রোডাকশন কস্ট মানে কি? গড় খরচটা কমে যায়। এখানে প্রোডাকশন কস্ট বলতে তোমার টোটাল কস্টটা বুঝবা না। যখন আমরা পণ্যের উৎপাদন বাড়াবো, টোটাল কস্ট অবশ্যই বাড়বে। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের অ্যাভারেজ প্রোডাকশন কস্টটা কি হয়ে যাবে? কমে যাবে। কিসের মাধ্যমে? ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে। একটা প্রমাণ দিচ্ছি, একটা চিত্র দিচ্ছি, লক্ষ্য করো। চিত্রতে মনে করো, চিত্রতে ধরো যে আমার যে এই সিনট, এই দেখো সিনট তিনটা খরচ রেখা অঙ্কন করেছি। কয়টা? তিনটা খরচ রেখা। এটা সিনট বাই পি ওয়াই নট, সিনট বাই পি এক্স নট, সিনট বাই পি ওয়াই টু, সিনট বাই পি এক্স টু, সিনট বাই পি ওয়াই ওয়ান, সিনট বাই পি এক্স ওয়ান। ঠিক আছে? যারা যে আমার যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যারা মাইক্রো লেকচার কি করেছো, যারা দেখেছো, তারা কিন্তু এই ধরনের বাজেট রেখা বা খরচ রেখার সাথে কি হবে? পরিচিত হবে। কারণ আমি সাধারণত বাজেট রেখা বা খরচ রেখা এগুলাকে ABCD দ্বারা প্রকাশ করা যায়। আমি কিন্তু ওইভাবে কি আমি প্রকাশ করি নাই, আমি এইভাবে কি করি? প্রকাশ করি। এখন মনে করো যে একটা দ্রব্য হচ্ছে কি, নাম হচ্ছে কিউ। এই কিউ দ্রব্যটার কি হতে পারে? ল্যাপটপ হতে পারে বা এই মার্কার কলম হতে পারে। মনে করি এই দ্রব্যটাকে আমি কিউ নাম দিয়েছি। ঠিক আছে? এটা উৎপাদন করতে গেলে দুটো উপকরণ লাগে, একটা এক্স উপকরণ, একটা হচ্ছে ওয়াই উপকরণ। তো যারা এই কিউ পণ্যটা কি করে উৎপাদন করে, তারা মনে করো যে তাদের উপকরণ এক্স আর ওয়াই, তারা এটা বাজার থেকে তারা কি করে? কালেকশন করে। তারা কোথা থেকে কালেকশন করে? এটা তারা বাজার থেকে তারা কি করে? এটা তারা কালেকশন করে, অর্থাৎ ক্রয় করে নেয়। ঠিক আছে? মানে কোনো ভার্টিক্যাল ইন্টিগ্রেশন কি নাই। এখন আমরা একটু ধরে নিচ্ছি যে আমরা দুটো ফার্ম ধরে নিচ্ছি। একটা হচ্ছে এ ফার্ম কিউ দ্রব্য উৎপাদন করে, আর বি ফার্মও কি করে? কিউ দ্রব্য কি করে তারা উৎপাদন করে। দুটো ফার্মের কথা ধরে নিচ্ছি। আর আমরা ধরে নিচ্ছি যে তাদের খরচ হচ্ছে, দুটো ফার্মের খরচ সিনট। হ্যাঁ, সিনট মনে করে 1000 টাকা ধরলাম, বোঝার স্বার্থে বলছি। ঠিক আছে? এগুলো তো খরচ কোটি কোটি টাকার ব্যাপার, সংক্ষেপে বলছি বোঝার জন্য। মনে করো খরচ হচ্ছে কত? 1000 টাকা। এখন যে তোমার এক্স উপকরণের মূল্য যদি পি এক্স নট, ওয়াই উপকরণের মূল্য যদি পি ওয়াই নট হয়, তাহলে এটা হচ্ছে তাদের খরচ রেখা। উভয় ফার্ম ইনট বিন্দুতে কি করে? ভারসাম্য লাভ করে। এবং ইনট বিন্দুতে ভারসাম্য লাভ করার কারণে এখানে উৎপাদন হচ্ছে কত? 200 একক। অর্থাৎ কিউ দ্রব্যটা কিউ নট পরিমাণ উৎপাদিত হয়। কত একক উৎপাদিত হয়? 200 একক উৎপাদিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় বলছি, চিত্রটা কিন্তু আমি নিজস্ব চিন্তা ভাবনা করে মাথার থেকে আমি এটা চিত্রটা কি করেছি? দিয়েছি। কোনো বইতে খুঁজলে কিন্তু কি পাবে না। এটা দীর্ঘ 27-28 বছরের অভিজ্ঞতার আলোকে কি করছি? চিত্রটা উপস্থাপন করছি বোঝানোর কি জন্য। তুমিও যদি এইভাবে লেখাপড়া করো, চিন্তা ভাবনা করো, তুমি নিজেও কি পারবে। তাহলে 200 একক উৎপাদন করে কেউ করে, এ ফার্মও উৎপাদন করে, বি ফার্মও উৎপাদন করে। আমরা ধরে নিচ্ছি দুটি ফার্মই যে এক্স দ্রব্য একই মূল্যে পায়। এ ফার্মও পি এক্স নট মূল্যে পায়, বি ফার্মও পি এক্স নট মূল্যে পায়। এবং তোমার ওয়াই উপকরণটা এ ফার্মও পি ওয়াই নট মূল্যে পায়,
বি ফার্মও পি ওয়াই নট মূল্যে পায়। আর উভয় ফার্ম মনে করেন যে উভয় ফার্মের খরচ হচ্ছে 1000 টাকা, এ ফার্মও 1000 টাকা খরচ করে, বি ফার্মও 1000 টাকা খরচ করে, ঠিক আছে। এক্ষেত্রে তারা এখানে স্পষ্ট করেছে, ভারসাম্য অর্জিত হয়েছে। এ ফার্মও কিউ নট পরিমাণ উৎপাদন করে, বি ফার্মও কিউ নট পরিমাণ উৎপাদন করে, মনে করে কিউ নট হচ্ছে কত 200। তাহলে গড় খরচ করে অ্যাভারেজ কস্ট হচ্ছে সি নট বাই কত কিউ নট, সি নট বাই কিউ নট। তাহলে সি নট হচ্ছে 1000, কিউ নট হচ্ছে 200, ভাগ দিলে কত হচ্ছে 5, অ্যাভারেজ কস্ট হচ্ছে 5। অর্থাৎ এ ফার্মও পণ্যটা উৎপাদন খরচ পড়ে, গড় খরচ পড়ে 5 টাকা, বি ফার্মেরও গড় খরচ পড়ে কত 5 টাকা। তার উভয় ফার্মে কি করবে, পণ্যটা 5 টাকাতে বিক্রি করবে যদি প্রতিযোগিতা যদি থাকে তাদের মধ্যে, এবং এই গড় খরচের ভিতরে যদি নর্মাল প্রফিট অন্তর্ভুক্ত থাকলে উভয় ফার্মই মনে করো 5 টাকাতে বাজারে পণ্যটা কি করলো, বিক্রি করলো, যেহেতু উভয় খরচ কত 5 টাকা। এখন আসেন এ ফার্ম কি করলো, এ ফার্ম কি করলো, যারা ওই এক্স এবং ওয়াই উপকরণ যারা কি করে বাজারে সরবরাহ করে, অর্থাৎ যে ফার্মগুলো এক্স এবং ওয়াই উপকরণ কি করে সরবরাহ করে, এ ফার্ম কি করলো, তাদেরকে নিজের সাথে একীভূত করলো, অর্থাৎ এ ফার্ম তার নিজের ব্যবস্থাপনায় যারা এক্স এবং ওয়াই উপকরণ, যেটা ইন্টারমিডিয়েট গুডস আমরা বলতে পারি, মাধ্যমিক পণ্য যারা উৎপাদন করে, মানে কাঁচামাল হিসাবে যেটা কাজ করে, কিউ পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল হিসাবে কাজ করে, এ ফার্ম কি করলো, ওই এক্স এবং ওয়াই পণ্য উৎপাদন করে ফার্মগুলোকে নিজের সাথে নিজের ব্যবস্থাপনায় কি করলো, একীভূত করে ফেললো, ঠিক আছে। এটা বি ফার্ম করতে পারলো না, এ ফার্ম করলো। তাহলে ইন্টিগ্রেশনটা কার হলো, ভার্টিক্যাল ইন্টিগ্রেশনটা হলো এ ফার্মের, বি ফার্মের হয় নাই। তো এগুলোকে যখন এ ফার্ম যখন কি করবে, ইন্টিগ্রেশন করবে এক্স এবং ওয়াই পণ্য উৎপাদনকারী ফার্ম সমূহকে, তাহলে এখন এক্স এবং ওয়াই পণ্য উৎপাদনের নিয়ন্ত্রণটা কার উপর চলে যাবে, এক্স ফার্মের উপর চলে যাবে, ফলে এ ফার্মের উপর চলে যাবে। তো এ ফার্ম যখন এক্স এবং ওয়াই উপকরণ, এ ফার্ম যখন এক্স এবং ওয়াই উপকরণ নিজে উৎপাদন করবে, তখন দেখা যাবে যে এই সমস্ত উপকরণ আগে সে ক্রয় করার ক্ষেত্রে তাকে যে মূল্য দিতে হতো, এখন উৎপাদন করার পর তাকে তার চেয়ে কম পরিমাণে মূল্য কি করতে হয়, দিতে হয়। আগে মনে করো এই উপকরণ বাবদ এক্স এর জন্য 5 টাকা, ওয়াইয়ের জন্য 4 টাকা দিতে হচ্ছে। এখন এক্স আর ওয়াই নিজে উপকরণ ক্রয় করার নিজে উৎপাদন করার কারণে এক্স এর জন্য মনে করো 5 টাকার পরিবর্তে তাকে 4.5 টাকা, আর ওয়াই মনে করো 4 টাকার পরিবর্তে তাকে 3 টাকা দিতে হচ্ছে। অর্থাৎ এ ফার্ম এখন এক্স আর ওয়াই উপকরণ কিউ দ্রব্য উৎপাদনের জন্য কম দামে পাবে। কেন কম দামে পাবে? কিউ দ্রব্য উৎপাদনের জন্য কেন কম দামে পাবে? কম দামে পাওয়ার কারণ হচ্ছে, কারণ এক্স এবং ওয়াই উপকরণ সে এখন নিজে ক্রয় করছে, নিজে উৎপাদন করছে। নিজে উৎপাদন করার কারণে সে আগের মতো এক্স এর জন্য পি এক্স নট, ওয়াই এর জন্য পি ওয়াই নট দাম দেবে না, সে কম দামে পাবে। মনে করি সেই কম দামটা হচ্ছে এক্স উপকরণের ক্ষেত্রে পি এক্স ওয়ান, ওয়াই উপকরণের ক্ষেত্রে পি ওয়াই ওয়ান। আপনারা জানেন দাম যদি কমে যায়, খরচ স্থির থেকে দাম যদি কমে যায়, তাহলে খরচ রেখা উপরের দিকে কি হবে, শিফট হবে। এই খরচ রেখাটা উপরের দিকে শিফট হয়ে গেল এ ফার্মের। এই যে পি ওয়াই নট, পি এক্স নট, এগুলো কমে যতক্ষণ পি ওয়াই ওয়ান, পি এক্স ওয়ান হলো, ফলে খরচ রেখাটা উপরের দিকে কি হয়ে যাবে, শিফট হয়ে যাবে। আপনার একটা কাল্পনিক উদাহরণ, 1000, এখানে পি ওয়াই নটকে 5 দিয়ে দেখবেন, 10 দিয়ে দেখবেন এটা কত হয়, তারপর দাম কি হয়ে গেছে, কমে গেছে। এখন এই 1000কে আগে 10 দিয়ে ভাগ দিয়েছেন, 8 দিয়ে ভাগ দেন, সংখ্যাটা বেড়ে যাবে, এই রেখাটা উপরের দিকে উঠে যাবে, এই রেখাটাও উপরের দিকে উঠে যাবে। এখন যে এ ফার্মের খরচ রেখাটা যখন কি হয়ে গেছে, শিক্ষার্থীরা উপরের দিকে যখন উঠে গেছে, কি হয়ে গেছে, উঠে গেছে, এখন এ ফার্ম কিউ নট উৎপাদন না করে কিউ ওয়ান উৎপাদন করবে, অর্থাৎ একই খরচ আগে ছিল কত, 1000 উৎপাদন করতে কত কিউ নট, এখন যে একই খরচ 1000 সে উৎপাদন করছে কত কিউ ওয়ান। কারণ উপকরণের দাম কম হওয়ার কারণে সে 1000 টাকা দিয়ে আগের চেয়ে বেশি পরিমাণ উপকরণ ব্যবহার করতে পারতেছে, যার ফলে কিউ পণ্যের উৎপাদন বেড়ে কিউ ওয়ান হলো। মনে করি কিউ ওয়ান হচ্ছে স্যার 400 একক, ঠিক আছে। এখন দেখুন তো এ ফার্মের গড় খরচটা কত, এ ফার্মের গড় খরচ হচ্ছে সি নট, কারণ আমার তো খরচ তো 1000 ঠিক রেখেছে, সি নট বাই কত Q1, তো সি নট কত 1000, 1000কে আপনি 400 দ্বারা ভাগ করেন, তাহলে কত হবে 2.5, কত
2.5। অর্থাৎ এক ফার্মের পণ্যের গড় খরচ, উৎপাদনের গড় খরচ কি হয়ে গেছে, কমে গেছে। বি ফার্মের অবস্থাটা একটু লক্ষ্য করেন। বি ফার্মের অবস্থাটা কি হবে, যে এ ফার্ম এখন পণ্যটা সে কি করছে, মাধ্যমিক পণ্য মানে এক্স এবং ওয়াই উপকরণ নিজে উৎপাদন করছে। অতএব সে কি বি ফার্মের সাথে বন্ধুসুলভ আচরণ করবে? মোটেই সে বন্ধুসুলভ আচরণ করবে না। আগে এ ফার্ম বি ফার্ম অন্যান্য ফার্ম থেকে এক্স আর ওয়াই উপকরণ একই দামে ক্রয় করেছিল, কিন্তু অন্যান্য ফার্মগুলো যেহেতু এ ফার্মের সাথে একীভূত হয়ে গেছে, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হয়ে গেছে, এখন এ ফার্ম এই এক্স এবং ওয়াই পণ্য বি ফার্মের নিকট কিন্তু একটু বেশি দামে বিক্রি করবে। অর্থাৎ সে যদি নিজের জন্য দাম PX1 নির্ধারণ করলে এক্স উপকরণের জন্য PX2 নির্ধারণ করবে, ওয়াইয়ের জন্য PY1 নির্ধারণ করলে নিজে ওয়াই উপকরণের জন্য বি ফার্মের কাছে সে কি করবে, এটা PY2 দিয়ে বিক্রি করবে। তো যখনই এক্স এবং ওয়াই উপকরণের মূল্য কি হয়ে যাবে, বেড়ে যাবে, তখন উপকরণের মূল্য বেড়ে গেলে একই টাকা দিয়ে উপকরণ আগের চেয়ে কি কম পাবে। ফলে তার খরচ রেখাটা কোন দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসবে, খরচ রেখাটা নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, সি নট ঠিকই থাকবে, কিন্তু এই PY নটের চেয়ে PY2 বেশি, PX নটের চেয়ে PX2 বড়, ফলে এই রেখাটা নিচের দিকে শিফট হবে। এখন দেখেন যে উপকরণ আমার বি ফার্ম আগের মতো 1000 টাকা কি করে খরচ করে, বি ফার্ম কি করে আগের মতো সে কি করে 1000 টাকা সে কিন্তু খরচ করে পণ্য উৎপাদনের জন্য। কিন্তু আগে সে এক্স ওয়াই পণ্য যে দামে সে কি করতো, ক্রয় করত, এখন তার চেয়ে বেশি দামে কি করে ক্রয় করে। ফলে এক্স ওয়াই উপকরণের পরিমাণ আগের চেয়ে কমে যাবে, ফলে বি ফার্মের কিউ পণ্য উৎপাদন কমে যাবে, কিউ পণ্য উৎপাদন কমে যাবে। কমে মনে করে সে কিউ পণ্য উৎপাদন করেছে কত, Q2 পরিমাণ, কত পরিমাণ, Q2 পরিমাণ। এই Q2 মনে করো আমরা কত ধরতে পারি, Q2 মানটা ধরো 100 ধরতে পারি। ঠিক আছে, Q2 মনে করো ধরো 300 ধরলাম, না 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 এটা তো বাড়ছে, তো হ্যাঁ এটা কমে যাবে, এটা কমে কিউ নট কত ছিল 200, তাহলে Q2 কত হবে, এটা 150 ধরলাম। আচ্ছা হিসাবের স্বার্থে কত ধরেছি, 100 ধরলাম, হ্যাঁ 100 ধরলাম। এখন আমার বি ফার্মের প্রোডাকশন কস্ট কত হবে, বি ফার্মের প্রোডাকশন কস্ট হবে, ওই যে ভুল করছি আমি, সি নট, হ্যাঁ খরচটা 1000 ঠিক আছে, পণ্য উৎপাদন কিউ নট হতে কমে কত হয়েছে Q2 সি নটটা কত 1000, আর Q2টা কত ধরেছি 100, 1000কে 100 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 10। তাহলে দেখা গেল যে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হলে, ভার্টিক্যাল যদি ইন্টিগ্রেশন হয়, যে ফার্মটা ইন্টিগ্রেশন করে তার কিন্তু পণ্যের গড় খরচটা কমে আছে, আর সে কিন্তু সে অন্যান্য ফার্মের নিকট কি করে, সে অন্যান্য ফার্মের নিকট এই উপকরণটা সে কি করবে, সে বেশি দামে সে কি করবে, বিক্রয় করবে। ফলে অন্যান্য ফার্মের প্রোডাকশন কস্টটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। এমনও হতে পারে মনে করো অন্যান্য ফার্ম যদি অন্য কোনো যে ফার্ম থেকে যদি এক্স আর ওয়াই উপকরণ ক্রয় করে, অর্থাৎ এ ফার্ম থেকে ক্রয় না করে অন্য ফার্ম থেকে যদি কি করে ক্রয় করে, সেক্ষেত্রে কিন্তু উপকরণের মূল্য কিন্তু এক্স এবং ওয়াই উপকরণের মূল্য PX1 এবং PY1 হতে কি হবে, আপনার বেশি হবে। ফলে ডেফিনেটলি যে অন্যান্য ফার্মের যে 1000 টাকায় আগে যে উৎপাদন করত, এখন তার চেয়ে কম উৎপাদন করবে, তাদের গড় খরচ বাড়বে। তাহলে আমরা দেখলাম যে ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে একটা ফার্ম তার গড় খরচের পরিমাণ কমিয়ে দিতে পারে। গড় খরচের পরিমাণ কমিয়ে দিলে সে বাজারে পণ্যের মূল্য কম রাখার ক্ষমতা রাখে, ফলে বাজারে তার একটা শক্তিশালী অবস্থান কি হয়, সৃষ্টি হয়। তাহলে আমরা ফার্মের অবস্থান যে সংহত হয় এটা আমরা বলতে পারি। এছাড়া মনে করো বইতে আরও জিনিস পাবে, এগুলো দেখিয়ে নিবা, আরও অনেক পয়েন্ট আছে, যেমন ইনভেন্টরি বিনিয়োগের পরিমাণটা কমে যায়, কারণ ইনভেন্টরি বিনিয়োগের প্রয়োজন পড়ে যদি র মেটেরিয়ালস যদি আমি অন্য জায়গা থেকে যদি কী করতাম, ক্রয় করতাম, এবং নিজেই যদি উৎপাদন যদি করি, তাহলে ইনভেন্টরি বিনিয়োগের পরিমাণ আগের চেয়ে কমে যাবে। তারপর ঝুঁকি এবং অনিশ্চয়তা কমে যাবে, কারণ এখন আগে কাঁচামালের বা মাধ্যমিক পণ্যের জন্য একটা ঝুঁকি এবং অনিশ্চয়তা কাজ করতো, সময় মতো পাবো কি না, ঠিক আছে, এগুলো নিজে উৎপাদন করলে এই অনিশ্চয়তাটা কি হয়ে যায়, কেটে যায়। ঠিক আছে, মাত্রাগত উৎপাদন সুবিধার সুযোগ হয়, কারণ ফার্মের আকার যদি বেড়ে যায় তাহলে মাত্রাগত ব্যয় সুবিধা দেখা দেয়, মাত্রাগত ব্যয় সুবিধা দেখা দিলে গড় খরচটা কি কমে যায়। ওই যে বললাম না, এক্স এবং ওয়াই উপকরণ যখন নিজে উৎপাদন করবে, ফার্মের আকারটা কি হয়ে যাবে, বেড়ে যাবে, মাত্রাগত ব্যয় সুবিধা দেখা দেবে। ঠিক আছে, এই জন্য ফার্ম কম মূল্যে কি হবে, এক্স এবং ওয়াই উপকরণটা কি হবে, পাবে। তারপর মনে করুন
বাজারজাতকরণের ব্যয়, বিজ্ঞাপন ব্যয় ইত্যাদি কমে যাবে যদি সে বাইং হাউসটা যদি কি করে সম্মুখবর্তী ইন্টিগ্রেশন যদি করে, বাইং হাউস যদি সে করে ফেলে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একাধিকবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি এসেছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন শুধু মূল্য সংযোজন বৃদ্ধি করে না, বরং প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের অবস্থা সংহত করে। আমি লেকচার দেব, তবে একটা ইস্যু মনে রাখবে যে আজকে 9 এপ্রিল 2025 সাল, ঠিক আছে? হ্যাঁ, আমি এখন যেটা হচ্ছে এমসি কলেজ সিলেটে ভাইস প্রিন্সিপাল হিসাবে কি আছে, কর্মরত আছি। সুতরাং কলেজে প্রশাসনিক বিরাট চাপ থাকে, এরপরও তোমাদের জন্য লেকচারটা দিয়ে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো লেকচারটা দিয়ে যাব। হয়তো মনে করো আগের চেয়ে কী হবে, কম হবে। আর একদিন যখন দেখবে লেকচার দেওয়া কি বন্ধ, মানে আমিও কি নাই দুনিয়াতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। ভালো করে লেখাপড়া করো।